জীবন বড়ই অদ্ভুত। আমি কি চাই না চাই সেটা মূল বিবেচ্য বিষয় না হলেও ভাগ্য কি চায় এটা মূল বিবেচ্য বিষয়। সৃষ্টিকর্তার পরিকল্পনা বুঝতে পারবে এমন কজন আছে? আপনি, আমি। আগামী 10 বছরের চিন্তা করে রাখলে ওপরওয়ালা গোটা জীবনটার হিসেব নিকেশ করে রাখে। তাই ভাগ্য যেতে চায় বামে, আপনি যেতে চান ডানে। এক্ষেত্রে আপনার অভিপ্রায়কে তুচ্ছতাচ্ছিল্য হতে দেখা যাবে, তবে নিশ্চয় সেটা আপনার জন্য ভালো কিছু বহন করবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আছে না? আছে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আছে বলেই তো রূপকথা নিজের জীবনে সকল যুদ্ধকে সাদরে গ্রহণ করেছিল। লড়াই করতে চেয়েছিল, তবে ময়দানে নামার আগেই তাকে পরাজিত ঘোষণা করে দিল। আসলে কি রূপকথা পরাজিত, নাকি সৃষ্টিকর্তা তাকে সফলতার এক অন্য পথে ধাবিত করেছে? গাড়ি দুটো থামে আরেকটি আলিশান দালানের সামনে। দানবাকৃতির গেটের পাশে গোটা গোটা অক্ষরে খোদাই করে লেখা একটি নাম, সরোবর। এটি বাড়িটির নাম। দানবাকৃতির গেটটি পেরিয়ে গাড়িটি ভেতরে ঢুকে গেলে একে একে সকলে পেরিয়ে পড়ে। নিঃশ্বার অনুভূতি শূন্য দেহ নিয়ে ঝিমুনি দিয়ে বসে থাকা রূপকথার ধ্যান ভাঙল নিজের পাশের দরজাটা খুলে যেতে। একবার চোখ তুলে তাকিয়েছিল সাদা পাঞ্জাবি আবৃত বিশাল দেহী মানুষটার দিকে। এক হাতে দরজা খুলে পিঠ দেখিয়ে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। পৃষ্ঠদেশের অবয়ব ক্ষণ পরিচিত থাকলেও এই মুহূর্তে রূপকথার মস্তিষ্ক শূন্য। সে নীরবে ভারী আভূষণ সামলে ধীর স্থির পা রাখে বাইরে। দুপা বাইরে রেখে দাঁড়াতে গেলেই মেয়েটি শাড়ির ভাঁজে পা আটকে হুমড়ি খেয়ে পড়তে গেল। সরব মেয়েটি ভয়ার্ত কণ্ঠে মৃদু আর্তনাদ করে উঠল। আল্লাহ! রূপকথা ভেবেছিল এ যাত্রায় বিবর্ণ মুখটি আরও বিকৃত হয়ে যাবে মাটির সাথে তীব্র সংঘর্ষে। তবে রূপকথা বোধহয় এখনো বুঝতে পারেনি সৃষ্টিকর্তার মন মর্জি। রূপকথা মাটিতে হুমড়ি খেয়ে পড়ল না, বরং দুটো হাত তাকে আঁকড়ে ধরে পড়ে যাওয়া থেকে আটকায়। রূপকথা আতঙ্কিত চোখ দুটি তুলে নিজের বাম পাশে তাকাতেই দুটো বিড়াল চোখে দৃষ্টি নিবদ্ধ হয়। সর্বদা বিলবোর্ডে দেখা লোকটিকে এতক্ষণেই প্রথম স্পষ্টভাবে সামনাসামনি দেখল রূপকথা। রাতের অন্ধকারেও কেমন অদ্ভুত দেখালো লোকটিকে। তবে তার দৃষ্টিতে মৃদু আশ্চর্য ভর করল যখন সে ঘাড় ঘুরিয়ে নিজের ডান পাশের হাতের অধিকারীর দিকে তাকায়। এখানেও একজোড়া বিড়াল চোখে দৃষ্টি নিবদ্ধ হয়। রূপকথা বিরতিহীন একবার তপবন আরেকবার তানশানের দিকে তাকালো। হড়বড়িয়ে সে সোজা হয়ে কিছুটা দূরে সরে যায় বাবা ছেলের থেকে। তানশান এক পলক তাকায় সরে যাওয়া মানুষটির দিকে, অতঃপর বাবার দিকে তাকিয়ে ধিমি কণ্ঠে বলল, আমি উপরে যাচ্ছি পাপা। বলেই তানশান পা বাড়ায় বাড়ির দিকে। তপবন পেছন থেকে ডেকে বলল, ফ্রেশ হতে গেলে হাতে পানি লাগবে না তানশান? জি পাপা। তানশান পিছু না ফিরে জবাব দিল। তপবন নীরবে দেখল ছেলের দৃষ্টি চুরি ও পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া। ম্লান হয়ে আসে দেহায়বব। আজ পরিস্থিতি তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যেখানে তার সন্তানটিকে বাবার থেকে দৃষ্টি লুকানোর প্রয়োজনীয়তা পড়ছে। ঠিক এই ভয়ে তো সে আজ পর্যন্ত দ্বিতীয় বিয়ের কথা কল্পনাতেও আনেননি। সাথে কারোর হুমকি তো সবসময় তার অন্তঃস্থলে মাদলের মতো বাঁচতেই থাকে। তপবন এক পলক তাকায় এক হাত দূরত্বে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা রূপকথার দিকে। এর মধ্যেই মৌনতা ছুটতে ছুটতে আসে রূপকথার কাছে। রূপকথাকে এক হাতে আগলে নিয়ে জিজ্ঞাসা করে, কোনো সমস্যা হয়েছে? ঠিক আছো? রূপকথা চোখ তুলে তাকায় মৌনতার দিকে। সাজানোর সময় এই মেয়েটি নিজের সম্পর্কে অনেক কিছুই বলেছে তাকে, এটাও বলেছে উনি সম্পর্কে তার যা হয়। সে নীরবে মাথা নাড়ল, তবে কিছু বলল না। মৌনতা দেখল মেয়েটির নির্জীবতা। সে মলিন হেসে বলল, চলো, ঘরে চলো। ক্লান্ত লাগছে নিশ্চয়ই। সন্ধ্যা থেকে কিছু খাওনি মনে হয়। চলো চলো। বড় ভাবি চলো, তোমায় আমি ভিতরে নিয়ে যাই। রোজ দ্রুত পায়ে এগিয়ে এসে বলল। মৌনতা কপট রাগ দেখিয়ে বলল, এই রোজ, তোমার থেকে আমি আগে এসেছি ওর কাছে। আমি নিয়ে যাব। আমরা দুই যা একসাথে প্রবেশ করব ঘরে। আমরা এই ঘরের সব কিছু। এখন তুমি হলে এই ঘরের অল্প দিনের অতিথি। তোমার গৃহপ্রবেশ এখানে নয়, অন্য কোথাও। যাও ভাগো, তোমাকে শীঘ্রই বিদায় করব। ওরে মেজ ভাবি, আমার বাড়িতে থেকে তোমায় তাড়ানো হচ্ছে? দাঁড়াও, আমি কালকেই মেজ ভাইয়া আর আম্মুর কান ভাঙিয়ে তোমায় বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। ননদের সাথে লাগতে আসার ফল দেখাবো আমি। রোজ কোমরে হাত দিয়ে মিকি রাগ দেখিয়ে বলল। মৌনতা গায়ে মাখল না, সে একগাল হেসে বলল, তুমি যদি ঘরের সব কাজ একা হাতে সামলাতে পারো ননদিনী, তবে আমার সমস্যা নেই। আমি না হয় কয়েকদিন ঘুরে আসলাম বাবার বাড়ি থেকে। রোজ বোকাশোকা হাসলো। মৌনতার বাহুতে চাপড় মেরে বলল, আরে মৌন বউ, দিলপে মাতলো। আমি তো এমনিতেই মজা করছিলাম তোমার সাথে। তুমি ছাড়া আমাদের ঘরটা ঘর লাগে নাকি? তোমার হাতের মশলা মালাই চা না খেলে আমার দিনের শুরুই হয় না। তুমি মজাও বোঝো না মৌন বউ। এরপর থেকে বুঝে শুনে মজা করবে, বুঝলে ননদিনী? মৌনতা মুখ বাঁকিয়ে বলল,
বাইরে বসে তোমরা আড্ডা দেবে নাকি হাতের কাজগুলো সারবে? মায়ের গম্ভীর কণ্ঠে রোজ মৌনতা জিভ কেটে তাড়াতাড়ি করে রূপকথাকে বলল। চলো কথা, ভেতরে চলো। শ্রবণপথে শুধুই উষ্মাস্বরূপ বাণীর আনাগোনা, মস্তিষ্কে বিভ্রাট, চরম বিভ্রাট। জীবনসঙ্গী হারিয়ে শান্ত ধীর স্থির আড়ম্বরহীন নিরবধি চলতে থাকা জীবনটাতে হঠাৎ আগমন ঘটা এই বিড়ম্বনা তপবনের জন্য সহনশীল নয়। ছেলে নিয়ে জীবনটা তো সুন্দরই চলছিল, ছিল না কোনো জড়তা, সম্পর্কের বিবাদ, অনুশোচনা, আফসোস। জীবনে প্রথমবার কোনো কিছু অগ্রাহ্যের সাথে করেছে এবং প্রথমবারই আফসোসও হচ্ছে। কেন সে ভালো করে খোঁজ খবর নেয়নি। কারো অসহায়ত্বের সুযোগ নিয়ে তার মাঝে একটা নব পরিস্ফুটিত ফুলের রং সুবাস সব কেড়ে নিয়েছে। একটা মেয়ের জীবনে সুখ স্বাচ্ছন্দ্যই মেরে দিয়েছে, সাথে তৈরি করেছে বাবা ছেলের মাঝে অদৃশ্য এক জড়তা। কিভাবে চোখ মেলাবে ছেলের সাথে, কিভাবে চোখ মেলাবে জীবনে নব্য পরিস্ফুটিত ওই মূর্ছা যাওয়া ফুলের মতো মেয়েটির সাথে? তার মতো জীবনসঙ্গী নিশ্চয়ই মেয়েটির কামনীয় নয়। আর্থিক সাহায্যের কথা বললে আপনি বলেন তাদের আর্থিক সাহায্য নয়, তাদের মেয়ের জন্য একজন শক্ত ভরসার হাত প্রয়োজন। নয়তো নয়তো ওই লোকগুলো মেয়েটিকে বাঁচতে দেবে না। জেনে শুনে একজন বিপদিনীক সন্তান সমেত বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে রাজি হয়েছেন, তার মানে নিশ্চয়ই আমার বয়সের সাথে সামঞ্জস্য রয়েছে। ঠিক এই ভাবনাটা আঁকড়ে আমি রাজি হয়েছিলাম। আর আপনি কি সন্তর্পণে এগিয়ে গেছেন তার বয়স আমার থেকে? আম্মা, আপনি আমার জীবন গুছিয়ে দেননি, বরং লোকমুখে আমার হাস্যকর চরিত্রটা বানিয়েছেন। আমার ছেলে আর আমার মাঝে জড়তা, দূরত্ব, সংকোচন সৃষ্টি করেছেন। আপনিও তো একটা মেয়ে, তবে কিভাবে পারলেন একটা মেয়ে জীবনের সব চাওয়া পাওয়া পিষিয়ে ফেলতে? তপবনের চাপা রোশানলে দগ্ধ কণ্ঠে তকদির শিকদার ক্রুদ্ধ চোখে তাকায় স্ত্রীর দিকে। তুমি এটা মোটেও ঠিক কাজ করোনি নির্জনা। একজনকে সাহায্য না করতে পারো, কিন্তু তার অসহায়ত্বের সুযোগও তুমি নিতে পারো না। তকদির সাহেব মৃদু গর্জে উঠল। নির্জনা বেগম তীক্ষ্ণ চাহনিতে তাকায় ছেলে আর স্বামীর দিকে, পাল্টা রাগান্বিত স্বরে বলেন। অসহায়তার সুযোগ কোথায় নিয়েছি? তারা কুল কিনারাহীন, যাওয়ার জায়গা নেই। দুটো মেয়ে নিয়ে কোথায় কি করতো? জঙ্গলি পশুরা ছিঁড়ে খেত তিনজনকে। কিছু একটা হয়ে গেলে তো সকলে ঠিকই সমবেদনা জানাতে পারতো, কিন্তু দুঃসময় কেউ এগিয়ে আসেনি। তিনটা মেয়ে মানুষ কিভাবে লড়তো ওই পশুগুলোর সাথে। সেখানে আমার একটু উপকারের বিনিময়ে যদি তাদের জীবন সুরক্ষিত হয়ে যায়, তবে অপরাধটা কোথায়? তাদের তো ভাগ্য ভালো, আমাদের মতো মানুষ তাদের সাহায্য করেছে। বস্তির একটা মেয়েকে আমাদের মতো বংশীয় পরিবারের বউ করেছি। বরং তুমি যেটা করনি আমি সেটা করেছি। আমি তিনজনকে সুরক্ষিত করেছি। আর তাতে যদি তোমার নিজের একটু উপকার হয়, তবে কেন করব না? আমার ছেলের জীবন গুছিয়ে দেওয়ার অধিকার কি আমার নেই? আমি মা হয়ে স্বামী সন্তান নিয়ে সুখে জীবনযাপন করছি, সেখানে আমার ছেলে এভাবে একাকী জীবন কাটায়, এটা দিতে পারে কোনো মা? আমাকে কখনো এ বিষয়ে জানানোই তো হয়নি, তবে আমি সাহায্য করব কি করে নির্জনা? মিথ্যা কথা বলবে না। মেজো আমায় বলেছে, ও তোমাকে অনেকবার জানিয়েছে, কিন্তু তোমার হাতে সময় নেই। প্রতিবার এটাই তো বলেছো তুমি। তারিফের বউ? ও কখন বলেছে আমার কাছে এসব? ও আমায় কখনো বলেনি এসব কিছু। বললে আমি অবশ্যই কিছু করতাম। তকদির শিকদার অবাক কণ্ঠে বলল। নির্জনা বেগম এ পর্যায়ে চুপসে গেলেন। ভাবনায় পড়তে হলো তাকে। তার মানে মেজোজা মিথ্যা বলেছে তার কাছে। রাগে দাঁতে দাঁত চাপল নির্জনা বেগম। তপবন এক পলক ম্লান দৃষ্টিতে তাকালো মায়ের দিকে, অতঃপর গটগট করে বেরিয়ে যায় মায়ের কক্ষ থেকে। তকদির শিকদার হতাশায় দৃষ্টি নিক্ষেপ করে নির্জনা বেগমের দিকে। হতাশায় কণ্ঠেই বললেন, সন্তানদের ভালো চাইতে চাইতে তুমি সন্তানদের ভালো থাকা কেড়ে নিচ্ছ। ওইটুকু মেয়ে দুজনে মানিয়ে কিভাবে নেবে বলতে পারো? তোমার যদি এত ইচ্ছা ছিল তাদের সাহায্য করার, তবে তোমার ছোট বেয়ারা ছেলের জন্য আনতে মেয়েটাকে। বউ এনে দিলে ঐচ্ছন্নে যাওয়া ছেলেটা হয়তো একটু ঘরমুখ হতো, জীবন নিয়ে সিরিয়াস হতো। আর এমনটা করলে তোমার ছোট ছেলে কাউকে আস্ত রাখবে, তাই না? এমনিতে যেটুকু যা শান্ত থাকে, বিয়ের নাম শুনলে সে উন্মাদের মতো আচরণ করে। এই বিষয়ে তাকে তোমায় নতুন করে বলতে হবে? নিজে তো কম চেষ্টা করলে না। এত বছরও কি পারলে একটা বিয়ে দিতে, নাকি পারলে সঠিক পথে আনতে? ইদানিং তো তার সাথে কথা বলতেও ভয় পায় সকলে। আমার হয়েছে এক জ্বালা, দুটো ছেলের জীবন এমন এলোমেলো গোছাতে গেলে হতে হয় দোষী। বয়স হয়েছে আমার, সকলের একটা গোছানো জীবন দেখতে চাওয়া কি অপরাধের? উচ্চস্বরে বলতে বলতে নির্জনা বেগম বিছানায় পা উঠিয়ে বসলেন।
ওটাকে বেয়াদব তো তুমি আর তোমার বড় ছেলেই বানিয়েছো। প্রথম থেকেই যদি শাসনে রাখতে তবে তো আর এত উচ্ছন্নে যেতে পারতো না। কিন্তু না, তার সুখের সাগরে গা ভাসিয়ে দিয়েছো তোমরাও। ভালো ছেলেটা হঠাৎ কোন দুঃখে এমন হয়ে গিয়েছে কে জানে, মুখ ফুটে একটা কথাও বলে না। বাগেরহাট থেকে খুলনা এই পুরো জায়গায় ওই তোমার একটা ছেলের জন্যই আমার মন খারাপ। টাকা দিয়ে একটা উগ্র মাতাল লালন পালন করছি আমি। তারা তো আর জানে না অন্দলের কথা। একটা ষাঁড় গরু ক্ষেপণের কাউকে খুন করতেও দুবার ভাববে না, এমন হয়েছে। একদিন দেখবে ভিনদেশের কোথাও মদ খেয়ে মরে পড়ে আছে, সেদিন বুঝবে ওই ছেলেকে কখনো সংসারমুখী না করার ফল। তকদির শিকদার রাগান্বিত গলায় বললেন। নির্জনা বেগম আর্তনাদ করে উঠলেন এহেন অসংলগ্ন কথায়। সে তরাক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে, আতঙ্কে জর্জরিত নাদের সুরে বললেন, তুমি এমনটা বলতে পারলে? ছেলে আমার, আজ না হোক কাল আমি ঠিক তাকে ঘরমুখো সংসারমুখো করব। তাই বলে তুমি বাবা হয়ে এমন কথা কিভাবে বলতে পারো? যেভাবে আমি বাবা হয়ে তিলে তিলে আমার ছেলেকে বিগড়ে যেতে দেখছি, তার থেকেও ওটা তোমার কষ্টদায়ক নয়। আর সত্যি কথা কি জানো নির্জনা, তোমার ছোট ছেলের ভবিষ্যতে এমন কি কিছু লেখা আছে? যেভাবে জীবনযাপন করছে এর পরিণতি খুব একটা ভালো হবে না। তকদির শিকদার চিবিয়ে চিবিয়ে বললেন। নির্জনা বেগম জবাব দিলেন না, ফুসফুস করতে করতে চুপ করে বসে রইল। ছোট ছেলের নাম শুনলেই তকদির শিকদারের মেজাজ বিগড়ে যায়। শিকদার বাড়ির প্রত্যেকটা মানুষ শান্তশিষ্ট নম্রতার প্রতীক হলেও এই একটা ছেলেই বাড়িটার সকল শান্তি নম্রতা বিনষ্ট করে রেখেছে। আর সে হলো এরোজ শিকদার, 32 বছর বয়সী এক সুঠামদেহী পুরুষ। বাহ্যিক রূপ তার যতটাই আকর্ষণীয়, অভ্যন্তরীণ রূপ তার ঠিক ততটাই বিকর্ষণ করে সকলকে। উগ্র মেজাজ, মাদকাসক্ত, মারামারি, গুন্ডামি এইসবই তার নিত্যদিনের সঙ্গী। বছর 25 পর্যন্ত ঠিকঠাক থাকলেও পরই কেমন বিগড়ে যেতে থাকে। মেধাবী, সৃজনশীল, দায়িত্বপরায়ণ ছেলেটি অচিরেই হারিয়ে যায়। শিক্ষাগত যোগ্যতায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হলেও সেই পেশায় নিয়োজিত না হয়েছিল পাইলট। 2 বছর সেই চাকরি করলেও তার স্থায়ী হলো না। হঠাৎ করে একদিন চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসে এবং তখন থেকেই প্রকাশ পায় তার এই সকল আচরণ। মাদকে আসক্ত হয়ে পড়ে, সাথেই ধারণ করে উগ্র মেজাজ, উশৃঙ্খল আচরণ, মারামারি, গুন্ডামি ও করে মাঝে মধ্যে। এলাকায় বেশ নামডাক তার এর জন্যে। এছাড়াও তার আরও একটা উল্লেখযোগ্য পরিবর্তন হলো সে বিয়ের নাম শুনতেই পারে না। কেউ বিয়ের নাম উঠালেই হলো বাড়িতে ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে যায় এরোজের উগ্র আচরণে। আর ঠিক এই কারণেই তকদির শিকদারের চক্ষুশূল তার ছোট ছেলে। সঠিক পথে তো আনতেই পারে না, বরং তার গলায় পা চেপে টাকা আদায় করে নিয়ে উড়ায়। ছোট ভাইকে নিয়ে নিত্যদিনের এই কোলাহল থেকে মুক্ত হতে তপবন সিদ্ধান্ত নেয় তাকে দেশের বাইরে সেটেল করার। নির্জনা বেগম এবং তপবন কিছুটা জোরপূর্বক 4 বছর পূর্বে তাকে কানাডায় সেটেল করে। এখন সেখানে কর্মরত একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। তবুও জীবন ব্যবস্থায় নেই কোনো পরিবর্তন। এখনও তেমনি উগ্র মেজাজের, উশৃঙ্খল, উচ্ছন্নে যাওয়া এক উদাসীন মানুষ। লাল রঙা একটা জামদানি শাড়ি, সাথে ঢিলে ঢোলা লাল ব্লাউজ, হাতে মোটা মোটা বালা, গলায় একটা চিকন নেকলেস, নাকে জলজল করছে সোনার নোলক। রূপকথাকে দেখে মুগ্ধ হয় মৌনতা। কাপড় বদলেই আগে খাইয়ে নিয়েছে মেয়েটিকে। ঘরের সকল সদস্য দেশের বাড়িতে গেলেও যায়নি শুধু ইমরোজ ঢাকাতে গিয়েছে কাজের সুবাদে। ঘরে থাকা 2 জন ভিন্ন বয়সী কাজের মহিলা হা করে তাকিয়ে আছে রূপকথার মৌনতার দিকে। তাদের এই অবাক দৃষ্টির অর্থ জানে মৌনতা, তবে কিচ্ছুটি বলল না সে। নীরব নিশ্চুপ রূপকথাকে বিছানায় বসিয়ে দিয়ে তাকায় ঘরে থাকা বাকি 2 জন কাজের মহিলার দিকে। একজন বয়স্ক মহিলা মাজেদা এবং একজন 28 বছরের এক নারী জবা, যারা এই বাড়িতে কাজ করে। মৌনতা তাদের বলল, এখানে হা করে তাকিয়ে না থেকে আপনারা এখন বাকিদের জন্য খাবার বারণ গিয়ে। আব্বু যান, আম্মার ওষুধ আছে, এমনিতেই শীতের রাত, তাড়াতাড়ি যান। মৌনতার কথায় তারা মুখের হাঁ সমেত ধীর পায়ে বেরিয়ে গেল কামরা থেকে। তারা যেতেই মৌনতা আলতো হাতে রূপকথার থুতনি ধরে মুখটা একটু তুলে মৃদু হেসে বলল, মাশাআল্লাহ কথা, তোমায় দেখতে পরীর মতো লাগছে, লাল টুকটুকে পরী। রূপকথা নির্বাক শ্রোতা হয়ে তাকিয়ে রইল মৌনতার দিকে। মৌনতা দীর্ঘশ্বাস ফেলে রূপকথার মাথায় এক হাত রেখে বলল, কথা, তোমায় আমি সান্ত্বনা দেব না কোনো কিছুর জন্য, কেননা তোমার মনের অবস্থা বোঝার ক্ষমতা আমার নেই। প্রতিটা মেয়ের একটা নিজস্ব চাওয়া পাওয়া আছে, যেটা তোমার জীবনের পরিস্থিতির সাথে হেরে গিয়েছে। তবে আমি একটা কথা বলবো, এটাকে ভাগ্য বলে মেনে নাও। এটা ছাড়া আমার কাছে বলার মতো আর কিছুই নেই।
জীবনে এমন অনেক কিছু আছে যা আমাদের চাহিদার সাথে সরাসরি মিলে যায় না, তবে না চাইতেও আমরা মানিয়ে নিতে হয়। তুমি দেখবে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করলে তোমার কাছে তোমার জীবনটা সহজ মনে হবে। বড় ভাইজান নম্র, দায়িত্ববান, হাসি খুশি একজন বিচক্ষণ মানুষ। তুমি যদি তার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করো তবে দেখবে একদিন তোমার কাছে মানুষটা সবচেয়ে প্রিয় হবে। আর ভালোবাসা, সেটা তো আল্লাহ প্রদত্ত, হলে এক পলকেও হতে পারি, কিন্তু বছরের পর বছর একসাথে থাকলেও হয় না। ভাইজানকে উপর থেকে গম্ভীর মনে হলো মানুষটা আবেগ অনুভূতিতে জর্জরিত, তবে তার সব অনুভূতি আবেগ গিয়ে থমকায় তার ছেলের কাছে। তানশান ঠিক তার বাবার প্রতিরূপ, বাবার মতো বুঝদার, নম্র, বিনয়ী। বাবা ছেলের থেকে তুমি কখনো কষ্ট পাবে না, এতটুকু আমি বলতে পারি। তুমি একজন ভালো স্বামী পাবে কথা, কিন্তু মানুষটা বয়স্ক, একজন বিপত্নিক, একজন সন্তানের বাবা, এটাই তার খুঁত। মৌনতা নীরবতায় আচ্ছন্ন হয়। কিয়ৎকাল পুনরায় বলল, তানশানের হাতে ব্যথা। ভাইজান বাইরে গিয়েছে, ওর খিদে পেয়েছে মনে হয়। আমায় যেতে হবে। ওকে এখন ভাত খেয়ে না দিলে না খেয়ে ঘুমিয়ে পড়বে। তুমি থাকো, আরাম করো। আমি রোজ আর নাইলকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। রূপকথা মাথা নেড়ে সায় জানায়। মৌনতা মৃদু হেসে দ্রুত পায়ে বেরিয়ে যায় কামরা থেকে বের হতে দেখা মিলল জবা আর মাজেদার। তাকে দেখতেই হামলে পড়ল তারা। মাইজা বউ, এ কি তপবন বাপজানের জন্য এত কচি মাইয়া নিয়ে আইসো কেন? মাজেদা নানান অঙ্গভঙ্গি করে বলল। মৌনতা বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় তাদের দিকে, গম্ভীর গলায় বলল, কথা পেলেই হলো আপনাদের, তাই না? কাজ রেখে কথার ফুলঝুরি নিয়ে বসে পড়েছেন। টেবিল সেট করতে বলেছিলাম, করেছেন? আপনাদের এসব কাজের জন্যই আপনারা বকা খান আম্মার। তাড়াতাড়ি চলুন, তানশানের ওষুধ আসছে। কথা বললে আপনারা গুরুত্ব দেন না চাচি, এর জন্যই মেজাজ খারাপ হয়। আঁচলে হাত মুছতে মুছতে মৌনতা পা বাড়ালো নিচের দিকে। জবা আর মাজেদা চাচি মুখ ছোট করে তাকে অনুসরণ করে। এই বিয়ের কাহিনী যতক্ষণে তারা জানতে পারছে শান্তি নেই তাদের। শীতের রাত 11টা বাজলেই শুনশান নীরবতায় আচ্ছন্ন হয় ধরনী। শিকদার বাড়িতে কিছুটা নিস্তব্ধতা বিরাজ করছে। সকলে খাওয়া দাওয়া করে যার যার ঘরে গিয়েছে বোধহয়। তপবন ধীর পায়ে দোতলায় উঠল। নিজের ঘরের দিকে আজ আর পা আগাতে চাইল না। কয়েক পা চালাতেই পাঞ্জাবির পকেটে থাকা ফোনটি ভাইব্রেট করতে লাগলো। ফোনটি বের করতে অনাকাঙ্ক্ষিত ভিনদেশি নাম্বার দেখে ম্লান হাসলো, রিসিভ করে কানে ঠেকালো। পিনপতন নীরবতা ছাড়া আর কিছুই শোনা গেল না। সেও নীরব রইল, অলস পায়ে রেলিং ঠেকিয়ে দাঁড়ায়। তখনই ভেসে আসলো ভারী গম্ভীর এক কণ্ঠ। শুনেছি বিয়ে করেছো? তপবনের ম্লান হাসি আরো গভীর হয়, আক্ষেপের সাথে বলে, কারণ ব্যতীত কখনো ভাইজানকে একটাবার ফোন দেওয়া যায় এরোস? আমি যোগাযোগ না রাখলেই তো তোমাদের দুনিয়াটা সুখের হয় ভাইজান। সব সময় ভাইজানকে ভুল বুঝেই যাবি? আমার কারোর সাথে কোনো ভুল বোঝাবুঝি নেই ভাইজান। তোমরা যা বোঝাও আমি তাই বুঝি, আর আমি এটাই বুঝি যে আমার থেকে দূরত্ব তোমাদের সবার সুখের কারণ। তপবন দীর্ঘশ্বাস ফেললো, নরম সুরে বলল, এটা জীবনের মানে কখনই হতে পারে না এরোস। ছোট্ট একটা ভুলের জন্য গোটা জীবনটাকেই উদাসীনতার সাথে জীবনযাপন করা অনুচিত। নিজের সাথে সাথে নিজের পরিবারের স্বাভাবিক জীবন ব্যাহত করছিস। দেশে আয়, সবার সাথে কিছুদিন কাটিয়ে যা, দেখবি ভালো লাগবে। একদিন তো ভালো থাকার জন্যই নিজেদের থেকে দূরে পাঠিয়েছিলে। সেটা তোর ভালোর জন্যই। হাতে তখনও উদাসীনতার সাথে পড়ে আছে নিষিদ্ধ পানীয়যুক্ত একটা গ্লাস। এরোজ সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, মৃদু হেসে বলল, সেটাই, আমি ভালো আছি ভাইজান, ভীষণ ভালো আছি। তুই শুধু নিজের ভালোবাসা দেখছিস এরোস। নাইল তানশানের তাদের চাচার ভালোবাসার প্রয়োজন। আগামী মাসে তানশানের জন্মদিন, পরের মাসে নাইলের জন্মদিন। ওদের কেন ওদের হক থেকে বঞ্চিত করছিস? অন্তত এই দুইজনের জন্য একবার দেশে আয়। নাইলের জন্মের পর থেকে জানে না তাদের চাচাকে। অপর প্রান্ত পুনরায় স্রোতহীন নদীর ন্যায় নীরব ম্লান হয়ে গেল। তপবন ডাকলো, এরোস। ভাইয়ের কথায় নিজের জীবনের পাতা ঘেটে এক ফোঁটা সুখ আর ভালো থাকা হন্যে হয়ে খুঁজছিল এরোজ, কিন্তু শূন্য নিরর্থক একাকী জীবনে হাহাকার ব্যতীত আর কিছুই খুঁজে পেল না। তার ধ্যান ভাঙে ভাইয়ার ডাকে। এলোমেলো দৃষ্টি পেলে গ্লাসের দেয়াল ভেদ করে নিস্তাগিদে ছুটতে থাকা মানুষগুলোর দিকে দৃষ্টি রাখে। মৃদু চঞ্চলতার সাথে নিজের জীবন বৃত্তান্ত এড়িয়ে গিয়ে বলল, বিয়ে করেছো শুনলাম, অভিনন্দন ভাইজান। এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছ, আমি অনেক খুশি হয়েছি। ভালো থেকো।
তপবনকে পাল্টা প্রতিউত্তর না করতে দিয়ে ফোনটা বিচ্ছিন্ন হয়ে গেল। তপবন ডিসকানেক্টেড ফোনটার দিকে তাকিয়ে থাকে নীরবে। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে অলস পা বাড়ায়। হাঁটতে হাঁটতেই নিজের ঘরের ঠিক আগের ঘরটির সামনে গতিস্রোত করে। রোজকার অভ্যাসের ন্যায় চাপিয়ে রাখা দরজাটা খুলে উকি দিলে ল্যাম্পের আলোয় ছেলের ঘুমন্ত মুখটি ভেসে উঠল। তপবন ঘরে ঢুকে দরজা চাপিয়ে দিল। হাতে শপিং ব্যাগটা স্টাডি টেবিলের উপর রেখে এগিয়ে যায় বিছানার কাছে। দুহাতে একটা ডায়েরি জড়িয়ে ধরে ল্যাম্পের দিকে মুখ করে ঘুমাচ্ছে তানশান। তপবন ছেলের পাশ ঘেঁষে বসে ধীরে ধীরে ডায়েরিটা নিতে যায়। খুলে রাখা ডায়েরিটার কভার পেজটির দিকে চোখ যেতে মৃদু হাসল তপবন। কভার পেজের শীর্ষের দিকে বোল্ড করে লেখা একটা সাবধানী বার্তা। তপু, ভুলেও হাত দিবি না ডায়েরিতে। এখানে আমার আর আমার ছেলের গোপন কথা রয়েছে। এটা যখন পূর্বা লিখত তখনও এভাবে বলতো, আর তপবন প্রত্যুত্তরে বলতো, তুই আর তোর ছেলে দুটোই আমার, তাই তোদের গোপন কথাও আমার। পাঞ্জাবির হাত গুটিয়ে ডায়েরিটা নিয়ে নেয় তপবন। দুই হাঁটুতে কোনোই ঠেকে খুলে রাখা পৃষ্ঠা উল্টাতে তপবনের মুখটা বিবর্ণ হয়ে গেল। বাহ্যিক দৃষ্টিতে ছেলেকে স্বাভাবিক দেখালেও ছেলে যে এই বিয়েটাকে সহজভাবে নেয়নি তা সে আগেই বুঝতে পেরেছিল। এখন নিশ্চিত হলো। খুলে রাখা পৃষ্ঠার হেডলাইন হলো বাসর রাত, যার প্রথম লাইন হলো, তানসান আব্বু, তোমার পাপা আমায় বাসুরাতে থাপ্পড় দিয়েছিল, এরপরও তুমি পাপার ভক্ত থাকবে? এরপর ছোট্ট একটা বর্ণনা লেখা থাপ্পড়ের কারণ স্বরূপ। বর্ণনাটুকু পড়ে ঠোঁটের কোণে মুচকি হাসি ভর করে তপবনের। তবে ফাজিল মেয়ে ছেলের কাছে নিজের দোষ এড়িয়ে গিয়েছে। তার থাপ্পড়ের পরিপ্রেক্ষিতে সেও যে তাকে একটা চর মেরেছিল সেটার উল্লেখ করেনি ছেলের কাছে। তার মনে পড়ে বাসরাতে সে পুরনো কথা। দীর্ঘ 4 বছরের প্রেমের সমাপ্তি ঘটিয়ে একদিন হুট করে বিয়ে হয়েছিল তাদের। 4 বছর প্রেম করার পর বিয়ে করে পূর্বা নামক মেয়েটিকে বিদায়ের সময় এমন মরা কান্না জুড়ে দিয়েছিল যা দেখে তার তপবনের রাগ হয়ে গিয়েছিল, যার ফলে বাসর ঘরে ঢুকতেই সর্বপ্রথম সেই রাগের প্রতিফলন হিসেবে সপাটে এক চর মেরে বসে রাগান্বিত গলায় বলেছিল, 4 বছর প্রেম করে বিয়ের পর বিদায়ের সময় মরা কান্না জুড়ে দিছিস? তুই কি প্রমাণ করতে চাইছিস? আমি তোকে জোর করে নিয়ে এসেছি, নাকি পরিবারের প্রতি ভালোবাসা দেখেছিস? এত ভালোবাসা সেটা প্রেম করার সময় মনে ছিল না? তোকে অন্যের বাড়ি চলে যেতে হতো। এই কথার পরিবর্তে পূর্বাও একটা চর মেরে দেয় তপবনকে। ক্ষিপ্ত কণ্ঠে বলে, প্রেম করেছি বলে কি পরিবারের প্রতি ভালোবাসা ভুলে গিয়েছি? গর্ধব। ডায়েরিতে ঝগড়া পর্যন্তই সমাপ্ত টানা বাসররাতের গল্পের। তপবন দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করে। বাসররাতে সেই প্রথম প্রহর ঝগড়া করে কাটালেও রাতের দ্বিতীয় প্রহর পর্যন্ত সেই ঝগড়া টেকেনি। দুজনেই ঝগড়া ভুলে মত্ত হয়েছিল এক নতুন অধ্যায়ের সূচনাতে। ডায়েরিটা বেডসাইড কাবার্ডের ড্রয়ারে রেখে দিয়ে তপবন ছেলের ব্যান্ডেজরত হাত দুটো ছুঁয়ে দেখে। আলতো হাতে ব্যান্ডেজ করে হাতে অয়েনমেন্ট লাগিয়ে দিয়ে আবারও ধীরে ধীরে ব্যান্ডেজ করে দিল। অতঃপর মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘড়িতে অ্যালার্ম সেট করে ল্যাম্প নিভিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। নিজের ঘরে যেতে যেতেই আরও একটা দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ পাওয়া গেল। কামরার নব ঘুরাতেই দরজাটা খুলে যায়। সাথে সাথে তন্দ্রাগ্রস্ত রূপকথা লাফিয়ে উঠল। তপবন নির্লিপ্ততা বজায় রেখে ঘরে ঢুকে দরজা আটকে হাতের ঘড়ি ফোন সেন্টার টেবিলে খুলে রাখে। কাবার থেকে একটা ফতুয়া আর পায়জামা নিয়ে নীরবে ওয়াশরুমে ঢুকে যায়। এতটাই স্বাভাবিক আচরণ যেন ঘরে দ্বিতীয় কোনো মানুষই নেই। 5 মিনিটের মাথায় পরিবর্তন করে বের হলে বিছানায় বসা মেয়েটি টলমলে দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। তপবন দৃষ্টি সরিয়ে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে স্লাইডিং দরজাটা আটকে দিয়ে ফিরে আসে। রূপকথা তখনও গুটিয়ে বসে আছে বিছানার এক কিনারায়। তপবন সেদিকে একবার দৃষ্টি ফেলে লন্ড্রি বাস্কেটের ঢাকনাটা তুলতে তুলতে শুধায়, নাম কি তোমার? পুরুষালী ভারী গম্ভীর কণ্ঠে রূপকথা হকচকিয়ে তাকায় তপবনের দিকে। কিয়ৎকাল সময় নিয়ে মিহিসরে বলল, রূপকথা। তপবন লন্ড্রি বাস্কেটের পোশাকগুলো বের করে ভাঁজ করে সোফায় রাখতে লাগলো। মৃদু কণ্ঠে আওড়ায়, ফেরিটেল, সুন্দর নাম। রূপকথা চুপ করে শুনে আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখে লোকটার কার্যকলাপ। বিলবোর্ডে দেখা ওই বিড়াল চোখের লোকটিকে তার কেমন দাপুটে অহংকারী মাফিয়াদের মতো লাগতো। এখনও তার ব্যতিক্রম না। বিশাল দেহ, ঘোলাটে বিড়াল চোখ, তুলনামূলক লম্বা ফ্লাফি চুল এমনটাই নির্দেশ করছে। চুলগুলো ঘাড় ছুঁই ছুঁই না, না ঝুটি করা যাবে না। তার মধ্যে উকি দিচ্ছে মাঝে মধ্যে একটা দুটো পাক ধরা চুল, ঠিক যেন কোনো ক্ষমতাধর ক্রূর রাজনীতিবিদ। তবে মস্তিষ্কে শুধুই ঘুরপাক খাচ্ছে বাসর রাত নামক এক বিদঘুটে রাতের সমাপ্তির চিন্তা। কেমন হবে এই রাত? তার ভাবনার থেকে ভয়ঙ্কর। তোমায় জোর করে বিয়ে দেওয়া হয়েছে? ভাবনার বিভোর রূপকথার দৃষ্টি পুরস্চ সচকিত হলো কর্ণদ্বয়। প্রশ্নটির অর্থ বুঝতে পেরে নিজের মধ্যে সাহস সঞ্চার করলো রূপকথা। সাহসী কণ্ঠেই বলল, জোর করে বিয়ে দিলেও বা কি হবে? বিয়ে তো হয়ে গিয়েছে, তাই না? আপনি তো আর আমায় মুক্ত করে দেবেন না। তপবন চোখ তুলে তাকালো। এবার তার দৃষ্টিতে বেশ উজ্জ্বলতা দেখা মিলেছে। সে স্মিত হেসে বলল, চাইলে অবশ্যই দেব, কাউকে জোর করে তোর সংসার করা যায় না।
সহসা রূপকথা চুপসে গেল। কারোর বোঝা কমাতে যে তার এই বিয়ে, আবার একজন ডিভোর্সি নিয়ে বোঝার ভার আরো বাড়িয়ে দিলে মাঝে গলায় দড়ি দিয়ে মরবে। সে জবাব দিল না। তপবন সব কাপড়গুলো গুছিয়ে ফেললো। ততক্ষণে পুনরায় সুধায়, বয়স কত তোমার? 20 বছর 4 মাস। আমার বয়স জানো? তপবন রূপকথার দিকে তাকিয়ে সুধায়। রূপকথা উপর নিচ মাথা নাড়ল। তপবন উৎসুক চেয়ে সুধায়, বলো তো। 36-37। রূপকথার কথা অসম্পূর্ণ থেকে গেল তপবনের ব্যগ্র কণ্ঠে। 40। আমার বয়স 40 বছর 2 মাস। রূপকথা ফ্যাল করে তাকিয়ে রইল তপবনের দিকে। তপবন সুধায়, এখানেও ধোকা শিকার হয়েছে নিশ্চয়ই। এনআইডি কার্ড অনুযায়ী বয়স 39, আর ঘটকের শৈল্পিক মুখের কারুকাজে বয়স গিয়ে দাঁড়িয়েছে 36-37-এ। বুঝেছ? সময় মনে রাখবা, বিয়ের সময় ঘটকের বলা পাত্রপাত্রীর বয়স আর পাত্রের বেতন 80% সত্য আর 20% ঘটকের কারুকার্য ভবিষ্যতে কাজে দেবে। গম্ভীর কণ্ঠে রসিকতা তো ছিল না, তবে কি বাস্তবিকতা? বাস্তবিকতার কাছে রূপকথা যে চরমভাবে ঠকেছে তারই বহিঃপ্রকাশ ছিল কথাটিতে। তপবন কাজ ছেড়ে লাইট নিভিয়ে দেয়। রূপকথা হকচকায়। তপবন হাতে করে আনা কমফোর্টারটি রূপকথার দিকে এগিয়ে দিয়ে বিছানার একপাশে বসতে বসতে বলল, অনেক বড় বিছানা, আমার নড়াচড়া করার একদম অভ্যাস নেই। যেই কাতে ঘুমাই সেই কাতে উঠতে পারি। তোমারও ঘুমাতে সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় তবে ওইখানে সোফা আছে, ওখানে গিয়ে শুতে পারো। এর থেকে বেটার অপশন আমার কাছে নেই। বাড়ির পরিবেশ নষ্ট হবে, আম্মা বিরূপ আচরণ করবে। বলেই তপবন বিছানার কিনারায় শুয়ে পড়ে। তাদের মাঝে অবস্থান করছে একটা কোলবালিশ। রূপকথা নিরুত্তর আবছা আলোয় আর চোখে এক পলক তপবনের পৃষ্ঠদেশ দেখে সেভাবে হাঁটু আঁকড়ে বসে রইল। ঘুম আর আসলো না। রাত বাড়তেই মানুষের কর্মব্যস্ততা কমে আসলো। নীরবতায় আচ্ছন্ন হয় ধরণী। সকলে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘরে চলে গিয়েছে ঘুমানোর প্রস্তুতি নিতে। রান্নাঘর থেকে এখনো টুংটাং আওয়াজ পাওয়া যাচ্ছে। কাজের মহিলাদের উপর এতদিন পুরো ঘরটা থাকায় মৌনতা এসেই আবার নিজের মতো করে রান্নাঘরে সব গুছিয়ে নিচ্ছে। জবা আর মাজেদা তারাও হাতে হাতে খাবার টেবিল গুছিয়ে ফেলছে, কিন্তু তারা সাগ্রহে অপেক্ষা করছে কখন মৌনতা তাদের সব খুলে বলবে। নায়েলকে অনেক আগেই ঘুম পাড়িয়ে দিয়েছে মৌনতা। নায়েল এবং তানশান দুজনই অস্বাভাবিক পরিমাণে শান্ত। তারা ছোটবেলা থেকেই দৌড়ঝাঁপ, চিৎকার, চেঁচামেচি, উশৃঙ্খলতা এড়িয়ে চলে। তবে বাচ্চা সুলভ প্রাণবন্ততা রয়েছে তাদের মাঝে, যেগুলো শুধু পরিবারের মানুষের মাঝেই সীমাবদ্ধ। সব গুছিয়ে নিতে নিতেই মৌনতা হাঁপিয়ে উঠল আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। ডিসেম্বরের এই শীতেও তার পুরো শরীর ঘেমে উঠেছে অস্বাভাবিকভাবে। মাথা শরীর কেমন ঝিমিয়ে আসছে। জ্বর আসবে বোধ হয়। ইদানিং প্রায়শই তার জ্বর ঠান্ডা সংক্রমণ লেগেই থাকে। আগে একা হাতে এই পুরো সংসারটা সে সামলে নিত, তাতে একটুও ক্লান্ত বোধ হতো না, কিন্তু এখন আর পারে না। এতদিন বিষয়গুলো নিয়ে মাথা না ঘামালেও এখন চিন্তা হচ্ছে। ইমরোজ আসলে তাকে বলবে ডক্টরের কাছে নিয়ে যেতে। সে চারিদিকে একবার চোখ বুলিয়ে হাত ধুয়ে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে গেলেই জবা আর মাজেদা পথ আটকে দাঁড়ায়। চেহারায় তাদের উৎকণ্ঠা, আগ্রহ। জবা অনুরোধ করে বলল, মেজো ভাবিজান, এখন কন কাজ তো সব শেষ। মৌনতা বিতৃষ্ণা ভরা দৃষ্টি ফেলে ডাইনিং টেবিলের চেয়ারে বসে। তার পাশাপাশি জবা আর মাজেদাও দ্রুত চেয়ার টেনে বসলো। মৌনতা তাদের সব খুলে বলল। সব শোনার পর জবাকে রূপকথার জন্য দুঃখিত, ব্যথিত হতে দেখা গেল, কিন্তু মাজেদার বেশ পছন্দ হয়েছে রূপকথাকে তপবনের জন্যে। জবা আফসোসের সাথে বলল, জীবনে ওই রকম কয়টা বেজম্মা থাকলে শান্তিতে বাঁচার উপায় নাই ভাবিজান। আমি বুঝি, আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন আমার আর আমার বইনেরে কি মানুষ কম জ্বালাইতো। টেহা পয়সা নাই, আমরা গরিব, তাই বলে কি আমরা মানুষ না? যে পাবি ছিঁড়ে খাবি আমগরে। আমরা শরীর বিকাইয়া চলি। আমরা গরিব দেখা তো গো সম্পদ হইয়া গেলাম। শান্তিতে বাঁচার অধিকার কি শুধু ধনী লোকেদেরই আছে? ইস, সমাজের কটা কুত্তা আর টেহা পয়সার জন্য ওইটুকানি একটা মায়ারে বুড়া একটা লোকের সাথে বিয়ে দিয়ে দিছে। মাজেদার মতবিরোধ ঘটল জবার এহেন কথায়। বুড়া কি? আমগো তপবন বাপ কোন দিক থেকে বুড়া? এখনো ঠিকঠাক মতো চললে মানুষ চাইয়া থাকবো তার দিকে। তা তো তপবন চলে না। হ্যাঁ, যত না বুড়া তার থেকে বেশি তার চলাফেরা বয়স্কদের মতো। নিজের একটু যত্ন নেয়। আগছলা সাদাসিধা মন মরা জীবন তার। তার জীবনে যদি আগের মতো আনন্দ থাকতো তবে দেখতি এখনো কি সুন্দর লাগতো। বড় বউ থাকতে তো দেহস নাই, নায়কের মতো চলাফেরা করতো, তখন দেখাইতো একদম নায়ক মতো।
জবার কথায় মাজেদা তীব্র বিরোধিতা করে বলল, সেই বাড়িতে কাজ করে আজ বহু বছর। তপবনের বিয়ে দেখেছে, তানসানের জন্ম দেখেছে, পূর্বার মৃত্যু দেখেছে, দেখেছে এই পরিবারের বদলে যাওয়া সব দিনগুলোর সাথে জীবনও। এই পরিবারের সকলের জীবনে আর আগের মতো সুখ নেই, কেমন যেন ছিন্ন ভিন্ন হয়ে আছে পরিবারটা। একটা মানুষের জীবনের গতিবিধিও ঠিকঠাক নেই। হ, আপনার কাছে তো লাগবই। তপন ভাইজানের নায়ক, আপনার চোখে তো সানি পড়ছে। দূরে বৈশা অনেক কিছু কওয়া যায় বুঝছেন, কিন্তু যে ওই জায়গায় ওই পরিস্থিতি থাকে হে বোঝে কেমনটা লাগে। আমনে বুড়ি মানুষ, যা না বোঝেন তা নিয়ে বেশি কথা কইয়েন না। জবা তিরিক্ষি কণ্ঠে ব্যঙ্গ করে বলল মাজেদাকে। মাজেদা দাঁত কিরমির করে তাকায় জবার দিকে। তাদের কথা কাটাকাটি চলমান দেখে মৌনতাও নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। ঘরে এসেই ফোন হাতে নেয়। ইমরোজকে ফোন দেবে এখন। তার সাথে কথা হয় না আজ 1 সপ্তাহ হলো। সেও ফোন করেনি, আর না ইমরোজ করেছে। ইমরোজ যখনই কাজের জন্য বাইরে যায় সবসময় সে আগে ফোন করে, কিন্তু গত সপ্তাহে কিছুটা রাগ করে সে ফোন করেনি। সবসময় সেই কেন ফোন দিবে? লোকটাও তো কখনো কখনো ফোন দিতে পারে। ভেবেছিল সে ফোন না দিলে হয়তো ইমরোজ ফোন দিবে, কিন্তু না, লোকটার হয়তো ফুরসত মিলে না স্ত্রীকে ফোন দেওয়ার, আর না প্রয়োজন বোধ করে। প্রায় 4 বার রিং হওয়ার পরও ফোনটা রিসিভ হলো না। ঠিক 5 বারের মতো রিং হতেই ফোনটা রিসিভ হলো। মৌনতার মুখে হাসি ফুটে উঠল। কানে ফোন থেকে সাগ্রহী কিছু বলার আগেই অপর পাশ থেকে পুরুষালী গম্ভীর আওয়াজ ভেসে এলো। 1 সপ্তাহ পর মনে পড়ল আমি ছাড়া খুব ভালো আছো দেখছি। একই প্রশ্ন আমিও তো করতে পারি। মৌনতা মৃদু হেসে শুধায়। অপর পাশ নীরবতায় আচ্ছন্ন হলো। ইমরোজের সারা শব্দ না পেয়ে মৌনতা বলল, কিন্তু করব না। কাউকে জোর করে কোনো কিছু করানো যায় না। আপনি বলুন, কেমন আছেন? কাজ শেষ হয়েছে? খুলনাতে কবে আসবেন? না, কাজ শেষ হয়নি, 2-3 দিনের মধ্যেই আসছি। শুনলাম বড় ভাইজান নাকি বিয়ে করেছে। ইমরোজের কথায় মৌনতা স্মিত হাসলো। ম্লান কণ্ঠে শুধায়, আপনি আসলেই কাজে অনেক ব্যস্ত, তাই না ইমরোজ? পরিবারের কারোর খবর আপনার কাছে থাকে না, আর না আপনি নেওয়ার প্রয়োজন বোধ করেন। না জানলে জিজ্ঞাসা করলাম কিভাবে? যেভাবে আমি না বললে আপনি একটাবার জিজ্ঞেস করতেন না আপনার মেয়ে কেমন আছে। নায়েলের আবার কি হয়েছে? ঠিকই তো থাকার কথা। ওর ঠিক থাকার জন্যই তো তোমার বাড়িতে থাকা, তাই না? এতগুলো মানুষের মাঝে নায়েলের যে কিছু হবে না সেটা আমি জানি। তাই এ বিষয়ে চিন্তা করা ছাড়াও আমার আরও অনেক বেশি চিন্তার বিষয় রয়েছে। সবসময় এমন ন্যাকা মহিলাদের মতো আবেগী কথাবার্তা নিয়ে বসে পড়বে না মৌনতা। আর রাত বাজে কয়টা? এখন ঘুমের সময়। ফোন দিয়েছো কেন? সারাদিন কাজের জায়গায় থাকতে হয়, রাতে অত্যন্ত বিশ্রামটা নিতে দাও। আর ফোন দিয়েও ভালো কথা না বলে এমন কথা পেঁচাতে শুরু করেছো। ইমরোজের অনুভূতি শূন্য, বিরক্তিমাখা কণ্ঠে ম্লান হয়ে আসলো মৌনতার দেহায়বয়ব। দেহভার শূন্য হয়ে আসলো। ইদানিং স্বামী স্ত্রীর ফোন আলাপের মাঝে বিরক্তিকর অনুভূতির আভাস পেয়ে। এই বিরক্তিকর অনুভূতি যেন নিছকই শারীরিক ক্লান্তির এবং ক্ষণকালের হয়। ইমরোজ যেন সত্যি ক্লান্ত হয়, ঘুমাতে চায়, তাই তার সাথে কথা বলতে বিরক্ত বোধ করছে, নাকি ইমরোজ তার সাথে কথাই বলতে চাইছে না। স্বামী স্ত্রীর মাঝে কি শুধুই বিরক্তি তৈরি হচ্ছে, নাকি দূরত্ব? সে স্থবিরতা ভঙ্গ করে মিহিসরে বলল, আপনি ক্লান্ত, আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম সারাদিন কাজ করেন, রাতে হয়তো ফ্রি হবেন, ফোন দিলে বিরক্ত হবেন না। আচ্ছা, আপনি বিশ্রাম করুন, শরীরের যত্ন নেবেন। নায়েল আর আমি অপেক্ষায় আছি আপনার। শীঘ্রই বাড়ি ফিরে আসুন। বাক্যটি শেষ হতে না হতেই ফোনটা খট করে কেটে গেল। মৌনতা ফোনটা কান থেকে নামিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। সে কাটেনি, ইমরোজ কেটে দিয়েছে। সেভাবে ফোনটা আঁকড়ে ধরে বসে রইল মৌনতা। মস্তিষ্কে উল্টে পাল্টে যেতে লাগলো কিছু বিদঘুটে স্মৃতির পাতা, যেখানে ক্রমশই তার সুখের দিনগুলো মলিন হয়ে আসছে। সেই হাসিমাখা মুখের ইমরোজ পরিবর্তন হয়ে যাচ্ছে। হাসির বদলে দেখা যাচ্ছে তার মধ্যে একরাশ বিরক্তি। এই পরিবর্তনে নায়েল আর তার অস্তিত্ব ক্রমশই অপ্রমীয়মান। বুকের ভেতর জ্বলন সৃষ্টি হতে লাগলো, অসহ্য জ্বলন। মৌনতা বুক খামচে ধরল। 5 আঙ্গুলের ভাঁজে ভাঁজে শাড়ি যা নিংড়ে জ্বলন দূর করার চেষ্টা করছে মৌনতা। নিতান্তই ব্যর্থ চেষ্টা। বুকের বাঁ পাশে থাকা হৃদয়টাকে নিংড়ে সকল বেদনা দূর করতে পারলে শান্তি মিলত। অসহ্য জ্বলন নিয়ে মৌনতা গুটিয়ে শুয়ে পড়ে মেয়ের পাশে। আলগোছে মেয়েকে টেনে বুকের মাঝে জড়িয়ে নেয়। নায়েল ঘুমের মাঝে মাকে পেয়ে লেপের আড়ালে সেটে যায় মায়ের বক্ষ মাঝারে। 2 হাতে জড়িয়ে ধরে মায়ের গলা। অবচেতনেও নায়েল মায়ের বুকের ভেতরটা থেকে সকল ব্যথাদের শুষে নিল, সরবরাহ করে মাতৃত্বের সুখ।
মৌনতার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, তবে চোখে তার অযথায় অশ্রুরা ভিড় জমিয়েছে। সে মেয়েকে জড়িয়ে এলোপাথারি চুমু খায়। মেয়ের চোখে মুখে সাথে সাথেই টপটপিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। আলিশান হোটেলের রুমের কিং সাইজের বেডে ড্রিমলাইটের আলোয় আবছায়া দৃশ্যমান, কমফোর্টারের আড়ালে দুটো অর্ধনগ্ন দেহ। ড্রিমলাইটের আবছা আলোয় দৃশ্যমান পাপাচারে লিপ্ত দুটি মুখ। পরকীয়া শব্দটি হয়তো পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম একটা শব্দ। এর থেকে নিকৃষ্ট অর্থ বহনকারী শব্দ আর কোনো শব্দ হতে পারে না। 2 দিনের এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের সামনে কত ধরনের উদাহরণ তুলে ধরে, তবুও মানুষ অবুঝ দুর্বল হয়ে পড়ে শয়তানের ধোকায়। ঠোঁটে বাঁকা হাসি নিয়ে নগ্ন বুকটিতে থুতনি ঠেকিয়ে সৃজা অপলক তাকিয়ে থাকে ইমরোজের দিকে। মৌনতাকে খুব মিস করছিলে মনে হয়। ইমরোজের চেহারায় বিতৃষ্ণা, অসন্তোষ, অস্থিরতা স্পষ্ট, যেটা আরও বৃদ্ধি পেল সৃজার কথায়। ভেতরটা কেমন অস্থির হয়ে পড়ে মৌনতার ফোন আসলেই। যতক্ষণ মৌনতার সাথে কোনো যোগাযোগ না থাকে বাইরে থেকে, ততক্ষণ মস্তিষ্ক নির্দ্বিধায় ধাবিত হয় সৃজার কাছে। কিন্তু যখনই মৌনতার ফোন আসে আর এসব টিপিক্যাল বউদের মতো আবেগী কথা শুনে, তখনই তার মস্তিষ্কে জেকে বসে সে ভুল করছে, মৌনতাকে ঠকাচ্ছে, নায়েলকে কষ্ট দিচ্ছে, পরিবারকে ঠকাচ্ছে। মস্তিষ্কে বিভ্রাট লেগে যায়, যেটা আরও বেশি মেজাজ খারাপ করে ইমরোজের জন্যই। সে বাড়িতে বেশি থাকে না, মৌনতার সাথে যোগাযোগ করে না, তাহলে সে শান্তিতে সৃজার মাঝে নিমগ্ন হতে পারে। বিক্ষিপ্ত মেজাজ নিয়ে ইমরোজ হাতের ফোনটা ছুঁড়ে মারল বেডসাইড টেবিলের উপর। সৃজাকে আগলে নিতে নিতে মেজাজ নিয়ে বলল, তেমন কিছু না, এতদিন পরে ফোন দিয়েছ, একটু নরম কণ্ঠে কথা তো বলতেই হতো, তাই না? কেন কেন বলতে হবে ওর সাথে নরম কণ্ঠে কথা? সৃজা চোয়াল শক্ত করে শুধায়। ইমরোজ বিরক্ত হলো, বিরক্তি নিয়ে বলল, কথা বাড়িও না সিরজা। তুমি কি ডাবল টাইমিং করতে চাইছো ইমরোজ? ঘরে বউ রাখবে আর বাইরে প্রেমিকা, দুদিকেই তোমার মজা। আর আমি কি সারা জীবন এভাবেই থেকে যাব? ওর সাথে যখন থাকবে না তখন ওকে ছেড়ে দিচ্ছ না কেন? আমি আমার সম্মান চাই, আমি শিকদার বাড়ির মেজ বউয়ের সম্মান চাই। সৃজা শক্ত কণ্ঠে বলল, বললেই হয়ে গেল সিরজা, আমি চাইলেই যে কোনো সময় মৌনতাকে ছেড়ে দিতে পারি না। আম্মা এটা কোনোদিনও মেনে নেবে না। ঘরে তুলকালাম কাণ্ড পেতে যাবে যদি আমি শুধু শুধু মৌনতাকে ছেড়ে দিই। আমায় একটু সময় দাও, কোনো সলিড রিজন তো বের করতে দাও, নয়তো আমি আম্মার সামনে তোমায় কি বলে দাঁড় করাবো? এগুলোই বলে আসছো আজ 1 বছর যাবত। নিজেকে ইদানিং আমার ঘৃণা লাগছে ইমরোজ, মনে হচ্ছে আমি কালপ্রিট, কারো সংসার ভাঙছি। আমি সহ্য করতে পারছি না ইমরোজ। বলতে বলতে সৃজা ন্যাকা সুরে নাক টেনে কেঁদে উঠল। ইমরোজ নরম হয়ে সে সৃজার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তুমি কেন কালপিট হবে? কারো সংসার ভাঙছো না তুমি? সংসার থাকলে তো সংসার ভাঙবে। আম্মার পছন্দে বিয়ে করাই ছিল আমার জীবনে সবচেয়ে বড় ভুল। আম্মা তো আমার জন্য বউ আনেননি, এনেছে ঘরের জন্য। সারাদিন ঘরের কাজ, পরিবারের খেয়াল রাখতে পারা একটা আনস্মার্ট সংসারী মেয়েকে এনেছে। আজকালকার মেয়েরা এ যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে নিজেদের ডেভেলপ করছে। তোমাকেই দেখো, তুমি কত স্মার্টলি চলাফেরা করো, ফিগার দেখো, যে কারো নজর কাড়বে। স্মার্টলি কথা বলা, জব করো, মিটিং হ্যান্ডেল করো, এমনি একটা লাইফ ম্যাটার তো আমি ডিজার্ভ করি, তাই না? কোন দিক থেকে অভাব আছে আমার? স্টাইলিশ, হ্যান্ডসাম, অর্থবিত্তে আমি পরিপূর্ণ। তবে আমি একজন পারফেক্ট জীবনসঙ্গীর সুখ থেকে নিজেকে কেন বঞ্চিত করব? আমি শীঘ্রই কোনো একটা ব্যবসা করব। তুমি হবে শিকদার বাড়ির মেজ বউ, নায়েলের স্মার্ট মা, ইমরোজ শিকদারের স্ত্রী সিজা শিকদার। তুমি সত্যি বলছো? সৃজা আবেগে আপ্লুত হয়ে ইমরোজের গলা জড়িয়ে ধরে শুধায়, একদম 3 সত্যি। ওহ ইমরোজ, আই লাভ ইউ দ্য মোস্ট। অষ্টকোণে বাঁকা হাসি নিয়ে বলল সৃজা। দৃঢ় হাতে চোখের মেকি অশ্রুগুলো মুছে ফেলল। চোখের সামনে ভেসে উঠল আলিশান শিকদার বাড়ি, শিকদারদের কোম্পানি। আর কিছুদিন তারপর এই সকল কিছুর ভাগিদার সেও হবে। মৌনতা যেমন অলংকারে আবৃত হয়ে রাজরানীর মতো সেজে থাকে, পুরো শিকদার বাড়ি সামলায়, সেই অবস্থানটাও তার হবে। আনন্দের এক লহরী বয়ে গেল রক্তকণিকায়। আনন্দিত চিত্তে দুজনে ফের লিপ্ত হয় পাপাচারে। এক অস্বস্তি ভরা অনুভূতি থেকে পালাতে ঘুম দারুণ সহায়তা করে তপবনকে। ঘুমের মাঝে এতটাই প্রলুব্ধ হয় যে ইমামের আজান আজ তার কর্ণকুহরে প্রবেশ করে না।
রোজকার ফজরের সময় ঘুম ভেঙে যাওয়ার অভ্যাস প্রবল হওয়ায় আজও একা একাই ঘুম ভেঙে গেল তপবনের। তবে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে। কিছুটা হড়বড়িয়ে তপবন পোশাক বদলে ফ্রেশ হয়ে জায়নামাজ নিয়ে বের হতে গেলেই চোখ আটকা এক অস্বস্তি ভরা অবয়বের দিকে। গতকাল রাতে যেভাবে গুটিসুটি মেরে বিছানার কিনারায় বসেছিল এখনো ঠিক সেভাবেই আছে। এক চুলও নড়েনি, হাঁটুতে মাথা রেখে ঘুমাচ্ছে। শীতে কুকুরে একাকার অবস্থা। তপবনের প্রাত্যহিক জীবনের শক্তি মিলিয়ে যেতে লাগলো জীবনের অস্বস্তিকর মোড়ে এসে। যে এই ঘরটায় আগে স্বস্তির ছড়াছড়ি ছিল, আজ সেই জায়গায় শুধুই অস্বস্তির ছড়াছড়ি। অস্বস্তি নিয়েই তপবন ধীর কদমে এগিয়ে যায়। তানশানের মাঝে উঠতি বয়সের ছাপ। বয়সের এই টার্মটাতে তার মাঝে পরিবর্তন দেখা যাচ্ছে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে। তবে এই পরিবর্তন শারীরিকভাবে পরিলক্ষিত হলেও মানসিকভাবে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। মাবিহীন বাবা জুড়ে একটা সহজ সরল জীবন তানশানের। এই জীবনের প্রথমবার তানশান এমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয় যেখানে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টাতে তার গোটা জীবনটার মোড়ই ঘুরতে চলেছে। বাবার পাশে মা ব্যতীত অন্য কাউকে দেখা বিষয়টা এতটা অস্বস্তিকর হবে তানশান শুরুতে বুঝতে পারে না। তাই তো সেদিন দাদুমণির কথাতে কতটা অবলীলায় অন্য একজন নারীকে মা ডেকেছিল, কিন্তু সময় গড়ালে সে বেশ বুঝতে পারছে সে বিষয়টাকে যত সহজভাবে নিতে চেয়েছিল বিষয়টা ততই কঠিন। কেমন দম বন্ধকর পরিস্থিতি লাগে তার কাছে। মনে হয় যেন এই তো একটু একটু করে দূরত্ব বাড়ছে বাবার তার মাঝে। কোথাও না কোথাও একটু হলেও জড়তা সৃষ্টি হয়েছে, এটা তানশান তখন উপলব্ধি করতে পারলো যখন রোজ ভোরবেলার মতো আজও ঘুম থেকে উঠে বাবার ঘরে বাবাকে ডাকতে গিয়েছিল। কিন্তু বাবার ঘরের দরজা পর্যন্ত গিয়ে দেখলো রোজকার ন্যায় দরজাটি খোলা নেই, বরং বন্ধ ছিল। তখন সে বুঝতে পারল তাদের বাবা ছেলে জীবনটা আগের মতো নেই। তাদের মধ্যে হয়তো ক্ষুদ্র ফাটল দেখা দিয়েছে, যেটা ক্রমশই বৃদ্ধি পাবে। বাবার সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা, হুটহাট বাবার ঘরে যাওয়া, বাবার সবকিছু জুড়ে আসে থাকবে না, এগুলোই মস্তিষ্কে জেঁকে বসলো। রোজ সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বাবা, দাদু ভাই আর তানশান মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজ পড়ে পার্কে হাঁটতে যায়। আজও সেই অভ্যাসের জোরে এসে গিয়েছিল বাবার কাছে। তবে প্রতিদিনকার এই নিয়ম আজ ভঙ্গ হওয়ায় তানশান নীরবে নিজের ঘরে চলে আসলো। ছেলে মানুষ কম আবেগপ্রবণ হলেও তানশানের মতো বয়সী ছেলেদের মাঝে এটা ক্ষুদ্র এক ক্ষত সৃষ্টি করে। কিন্তু সেই ক্ষত যে নিছকই বয়সের দোষে তৈরি, সেটা অপ্রকাশিত রয়ে গেল। যখন তপবন তাড়াহুড়ো করে ছেলের ঘরে ঢুকলো, তপবন ছেলেকে তাড়া দিয়ে বলল, তানশান আব্বু, লেট হয়ে গেল তো, আমায় ডাকবে না? তাড়াতাড়ি এসো, জামাত মির্জ হয়ে যাবে। একাকী মলিনতা আঁকড়ে বিছানায় গুটিয়ে বসে থাকা তানশানের মুখটিতে আপনা আপনি হাসি ফুটে উঠল। বাবার আগমনে একাকিত্ব বোধহয় দূর হয়ে গেল, চোখে মুখে উজ্জ্বলতা ছেয়ে গেল। সে মৃদু হেসে বাবার দিকে তাকিয়ে মাথা দুলিয়ে সায় জানিয়ে বলল, চলো পাপা। তপবন পা বাড়াতে গিয়ে আবার ফিরে আসলো। বরাবরের মতো সাদা পায়জামা পাঞ্জাবির সাথে জড়ানো গায়ের শালটি ভালো করে জড়াতে জড়াতে এগিয়ে যায় ছেলের কাবার্ডের কাছে। কাবার থেকে একটা শীতের কানটুপি বের করতে তানশান চোখ মুখ কুচকে নিয়ে তীব্র বিরোধ করে বলল, নো পাপা, আমি ওটা পরবো না। এটা বললে আমি চোরের মতো দেখায়। তপবনের মুখাবয়ব গম্ভীর হয়। গম্ভীর মুখে ছেলের নিকট এগিয়ে সে টুপিটি পরিয়ে দিতে দিতে বলল, শীতের চেয়ে কি স্টাইল বেশি গুরুত্বপূর্ণ? স্টাইল পরে করবে, আগে শীত নিবারণ করে নাও, নয়তো ঠান্ডা কান ব্যথা করবে, তখন তোমার সব স্টাইল ভ্যানিশ হয়ে যাবে। আর তাছাড়া এই সকালবেলা তোমার কেউ দেখতে আসবে না, ওকে? তানশানের মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। তপবন মৃদু হাসলো তানশানের গোমরা মুখটি দেখে। শীতের প্রকোপে লাল হওয়া নাকটি দুই আঙ্গুলের ডগায় চেপে দিয়ে বলল, হয়েছে, আর মুখ গোমরা করতে হবে না, এখন চলো, একটু রোদ উঠলেই এটা খুলে ফেলবে। তানশান হাসলো না, মুখ গোমরা করেই বাবার হাত ধরে মসজিদের উদ্দেশ্যে বের হয়। নামাজ পড়ে বাবা দাদু ভাইয়ের সাথে হাদিস পার্কে হাঁটাহাঁটি করে। পরিবর্তিত জীবনের প্রথম সকালটা এমনই অপরিবর্তিত ছিল তানশানের। তবুও মন থেকে শঙ্কা যায় না, মনের ভেতরে চলা দ্বন্দ্ব। মায়ের জায়গায় অন্য কাউকে সে দেখতে পারছে না। সবচেয়ে প্রিয় মানুষটির থেকে দূরত্ব তৈরি হওয়ার সেই তীব্র অবর্ণনীয় ক্লেশ গ্রাস করতে লাগলো তানশানের মস্তিষ্ক। বইয়ে পরিপূর্ণ কলেজ ব্যাগের পরিবর্তে কাঁধে উঠেছে আঁচল। কলেজ ইউনিফর্মের পরিবর্তে বদনে শোভা পেয়েছে দামি শাড়ি। গলায় কলেজ কার্ডের পরিবর্তে জড়িয়েছে ভারী স্বর্ণালঙ্কার। হাতে কলমের পরিবর্তে আঁকড়ে ধরেছে স্প্যাচুলা। রূপকথা ঝাপসা নিষ্পলক দৃষ্টিতে মনোযোগ সহকারে দেখছে স্প্যাচুলাটি।
সেখান থেকে দৃষ্টি সরিয়ে সে তাকায় কিচেন ক্যাবিনেটের উপর বড় বড় মাছ, কেটে রাখা মুরগি, গরুর মাংস, সবজি। মাথায় ঘুরছে শাশুড়ির বলে যাওয়া লম্বা একটা ফর্দ, যেখানে একাধিক খাবারের আইটেম এর নাম বলা হয়েছে, যেগুলো তাকে রান্না করতে হবে একা হাতে, যার অর্ধেকটার নামই তার মনে পড়ছে না। এই বাড়ির একটা নিয়ম হলো, বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম দিন সকল রান্না করতে হয় নতুন বউকে, এবং বাড়ির বড় বউ হিসেবে রূপকথাকেও আজ এই নিয়ম পালন করতে হবে। বাড়িতে বসে শুধু 3 জনের জন্য রান্না করতো, সেটাও মাঝে মধ্যে, কিন্তু তাতে কখনো মাছ মাংস রান্না করার সৌভাগ্য হয়নি। আলু ভর্তা, ডাল, শাকসবজি রান্না করেছে। এতগুলো মানুষের জন্য এত কিছু রান্না কিভাবে করবে? মস্তিষ্কে শুধু এটাই ঘুরপাক খাচ্ছে না, ছোট মস্তিষ্কে এখন অনেক কিছুই ঘুরপাক খায়। মা বোন কেমন আছে, আদৌ কি ঠিক আছে, কিভাবে আছে? রাগ দেখিয়ে চলে তো আসলো, তবে কতক্ষণ রাগ ধরে রেখে কথা না বলে থাকতে পারবে? এক রাতেই তো তার দম বন্ধ অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারা কি ভাবছে রূপকথার কথা? একটাবার ভাবছে কি রূপকথার উপর এই বিশাল দায়িত্ব যে উঠিয়ে দিল, এটা তার ছোট্ট রূপকথা সামলাবে কি করে? একটাবার কেউ ভাবলো না সদ্য যৌবনে পা দেওয়া মেয়েটির মনে কত রঙিন স্বপ্ন বুনেছিল, যেগুলো নিমিষে ধূসর বর্ণে রূপান্তরিত হয়ে গেল। কথা কারো ফিসফিস কণ্ঠস্বরে রূপকথা সপ্রতিভ চাহনিতে তাকায় নিজের পাশে সদ্যই দাঁড়ানো মৌনতার দিকে। মৌনতা এদিক ওদিক সতর্ক দৃষ্টি ফেলে শোধায়, তুমি রান্না করতে পারো না, তাই না? রূপকথা নীরবে না বোধক মাথা নাড়ল। মৌনতা স্মিত হাসল, রূপকথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সমস্যা নেই, আজকের দিনটা একটু কষ্ট করে রান্না করো, এরপর থেকে আর তোমায় রান্না করতে হবে না। আজ তো এটা নিয়ম, মানতেই হবে। বলেই মৌনতা হাতে থাকা একটা নোটপ্যাড বের করে রূপকথার হাতে দিল। এখানে আম্মা যা যা রান্না করতে বলেছে, সব কিভাবে রান্না করতে হবে, কতটুকু পরিমাণ কি দিতে হবে, সব লেখা রয়েছে। তুমি শুধু দেখে দেখে এগুলো ঠিকঠাকভাবে দেবে, পারবে না? না পারলে জবা তো আছে, তোমায় সাহায্য করবে। আমিও কি সব বলে দিয়েছি, বুঝেছো? এখানে কি হচ্ছে? শাশুড়ির গম্ভীর কণ্ঠে মৌনতা হতচকিত রূপকথার হাতে থাকা নোটপ্যাডটি তার শাড়ির আঁচলে লুকিয়ে দিল। পেছনে ফিরতেই দেখলো নির্জনা বেগম দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। শাশুড়ির দিকে তাকিয়ে বিগলিত হেসে বলল, কিছু না আম্মা, নাইলের জন্য নুডলস রান্না করতে এসেছিলাম। সেটা তো করো, অন্যের কাজে বা হাত ঢুকিয়ে দিও না। বড় বৌমাকে তার নিজের কাজ নিজে করতে দাও। এই বাড়ির বড় বউ সে, তাকে তার দায়িত্ব বুঝে নিতে দাও। সবসময় সংসার তোমার উপর থাকবে নাকি? তোমরা স্বামী সন্তান রয়েছে, তাদের সময় দিতে হয়। তুমি না থাকলে তো তাকেই এই সংসার সামলাতে হবে। রূপকথার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল নির্জনা বেগম। মৌনতা মিহিসরে বলল, জি আম্মা। তা বড় বউ মুখটি অমন বানিয়ে রেখেছে কেন? তোমার অমন বেজার উদাসীন মুখ দেখে তো কারোর দিন ভালো যাবে না। আমার ছেলেটা এমনিতেই অনুশোচনায় ভুগছে তোমায় বিয়ে করে, আবার এমন মুখ করে তার অনুশোচনা বাড়িয়ে দিও না। তোমাকে তো আর কেউ জোর করে বিয়ে দেয়নি, আর না আমাদের এত খারাপ দিন এসেছে যে কাউকে জোর করতে হবে। তাই বলছি, মুখে হাসি ফোটাও, চলন বাচনভঙ্গিতে কাজে চঞ্চলতা প্রফুল্লতা আনো। ঘরের গিনিরা হাসলে হাসবে সংসার, বুঝলে? নির্জনা বেগমের কথায় থাকা সূক্ষ্ম কটূক্তি নজর এড়ায় না রূপকথার। অন্তঃস্থলে তার তাচ্ছিল্য হেসে বলল, বদলে যাওয়া এই জীবনে তো সে এমন কিছুরই অপেক্ষায় ছিল, তবে কেন সে এখনো ভালো কিছুর আশা রাখছে? এই জীবনে তার চাওয়া পাওয়া সুখ স্বাচ্ছন্দ্য তো গতকাল কবুল বলার সাথে সাথেই মরে গিয়েছে, তাহলে কেন এখন সে কষ্ট পাচ্ছে? কষ্ট পাওয়ার তো কথা নয় না, সে কষ্ট কেন পাবে? কোনো কষ্ট হচ্ছে না। তার জীবন এখন এটাই মানিয়ে নেওয়া এবং এই সংসারে সকলের চাহিদা অনুযায়ী নিজেকে পরিবেশন করা। সে এখন অর্থবিত্ত অবস্থানের কাছে হেরে যাওয়া এক তুচ্ছ মানুষ মাত্র। তাকে যে যেভাবে চালাবে সে সেভাবেই চলবে। অন্ধকার বিবর্ণ মুখটিতে ম্লান হাসি ফুটে উঠল। রূপকথা শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আমি এমন কোনো কাজ করব না যার কারণে আপনার ছেলের অনুশোচনা আরো বেড়ে যায়। তার অনুশোচনা হচ্ছে শুনে আমার আরো নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার কারণে কারো অনুশোচনা হচ্ছে, এটাও সম্ভব? আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ করে নেব। নির্জনা বেগমের দৃষ্টি আরো তীক্ষ্ণ হয়ে গেল রূপকথা দৃঢ় কণ্ঠে বলা কথাটিতে। সে আর কোনো রূপকথা না বলে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। মৌনতাও বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সকলে বেরিয়ে যেতে রূপকথা শাড়ির আড়াল থেকে নোটপ্যাডটি বের করলো আর দেখে দেখে সবটা রান্না করলো যা যা শাশুড়ি বলেছে। যাত্রাপত্রকুতে জবার পুরো সাহায্য পেয়েছে রূপকথা। জবার খুব খারাপ লাগে রূপকথার জন্য। সে তাকে আশ্বস্ত করে তার দ্বারা যতটুকু সম্ভব সে করবে। এমনিতে চাচি প্রচুর রাগী, তাকে চাচির রাগে তোপে পড়তে দিবে না সে। মানুষ পরিস্থিতির কাছে অসহায়, তেমনি রূপকথা অসহায় হয়ে পড়ল পরিস্থিতির কাছে। রূপকথার পরিবর্তিত জীবনের প্রথম সকালটা ছিল অন্যরকম। তার মনে
সৃষ্টি হওয়া ক্ষতর না আছে কোনো প্রতিষেধক, না আর না আছে সহানুভূতি দেখানোর মতো কেউ। বিছানার ওই হেডবোর্ডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল রূপকথা। ঘুম থেকে উঠে ঘরে নিজেকে একাই পেয়েছিল সে। উঠে শাশুড়ির তলবে তাকে সেজে উঠতে হয় শিকদার বাড়ির বড় বউয়ের রূপে, যেখানে শুধুমাত্র দায়িত্বের ছোড়াছুরি এবং প্রত্যেকটা কথার সমাপ্তি হয় সেই এই বাড়ির বড় বউ। তার অনেক দায়িত্ব এটা দিয়ে। রূপকথা নিরুত্তর মেনেও নিয়েছে এই সত্যটিকে, আর সেই সত্য আঁকড়েই মেয়েটি একা হাতে এতগুলো মানুষের এলাহি খাবারের আয়োজন করছে। জবা সবজি কাটছে, মাজেদা চাচি মাছ ধুয়ে নিচ্ছে, স্টোভে রান্না বসানো। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রূপকথা, কর্ণ করে দিচ্ছে শাশুড়ির বলা এক একটি বাক্য। তপন চাপা স্বভাবের মানুষ, নিজের শত অস্বস্তি চাহিদা কখনো কারোর কাছে প্রকাশ করে না। তাই তোমার দায়িত্ব হচ্ছে সবটা নিজ থেকে বুঝে নেওয়া। তোমায় যেন বললে বোঝাতে না হয় স্বামীর প্রতি কি কি কর্তব্য রয়েছে। আর এসব পড়াশোনা তো শুধু আক্ষরিক জ্ঞান, যা আমার পুত্রবধূদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আর প্রয়োজন নেই। এই নিয়মটি সকলের জন্যই প্রযোজ্য। এই যাত্রায় বুঝি পড়াশোনাটাও আর হলো না? তার জীবনের গণ্ডি কি সংসার পেরিয়ে বেরোতে পারবে না? একজন ডাক্তার হওয়ার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? শুকতারাকে আর মাকে একটা সুন্দর জীবন দেওয়ার বাসনা কি অপূর্ণ থেকে যাবে? আচ্ছা, শুকতারা আর তার মা কেমন আছে, ভালো আছে কি, নাকি রাতের অন্ধকারে ওই পশুরা তার মা বোনকে ছিঁড়ে খেয়েছে? ঝিমিয়ে পড়া অন্তঃস্থল উজ্জীবিত হয় পুনশ্চ। ম্লান দৃষ্টি এদিক ওদিক নিক্ষেপ করতেই দেখলো অদূরে ডাইনিং টেবিলে মৌনতা আর রোজ দাঁড়িয়ে আছে। এক পলকে চুলোর উপরে থাকা প্যানের দিকে তাকিয়ে সে মাথায় কাপড় তুলে ধীর স্থির এগিয়ে যায় সেদিকে। রূপকথাকে দেখতেই রোজ চঞ্চল কণ্ঠে বলল, বড় ভাবি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না এতগুলো রান্না করতে? আমি এসে গিয়েছি। আমি তোমায় সাহায্য করছি, বুঝলে? আম্মা এখন অতিথিদের সাথে ব্যস্ত, বুঝতে পারবে না। রূপকথা মাথা নাড়ল না বোধক, মিহি স্বরে বলল, সমস্যা নেই আপু, আমি একাই পারবো। আমার শিখতে হবে এগুলো। এখন থেকে এগুলোই তো আমার দায়িত্ব। আমার তো অভ্যেস করতে হবে এত রান্নার। রোজের মুখটি ম্লান হয়ে আসলো রূপকথার ক্লেশে পরিপূর্ণ জবাবে। তবে সে বলার মতো কিছু খুঁজে পেল না। এই পরিবারের নিয়ম নীতির বাধ্যবাধকতার আরেকটি অংশ যে সে নিজেই। সেখানে রূপকথা তো পুত্রবধূ, তাকে সংসারের দায়িত্ব কাঁধে নিতেই হবে। মৌনতা এগিয়ে আসে রূপকথার কাছে, নীরবতা ভেঙে স্নেহের কণ্ঠে শুধায়, কিছু বলবে কথা? রূপকথা উপর নিচ মাথা নাড়ল। আপনার কাছে ফোন আছে ভাবি? আমি বাড়িতে একটা ফোন করব। আমার ফোন তো পড়ে। আমার কাছে আছে ভাবি, আমারটা নাও। আমি বড় ভাইজানকে বলবো তোমায় ফোন এনে দিতে। আপাতত এটা দিয়ে কথা বলো। মৌনতার কথার মাঝে রোজ ব্যগ্র কণ্ঠে বলল। রূপকথা এগিয়ে দেওয়া ফোনটি নিয়ে কৃতজ্ঞতার সাথে বলল, ধন্যবাদ আপু। এত ধন্যবাদের প্রয়োজন নেই বড় ভাবি, আমরা একই পরিবারের অংশ। হয়তো তোমার মানিয়ে নিতে একটু কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিলে আমি আর মৌনবউ তোমার বন্ধু হব, ঠিক আছে? মৌনবউ না আমার সাথে খুব হিংসে করে, বুঝেছো? তুমি আমার দলে এসো, হ্যাঁ, তাহলে আমার দলে একটু ভারী হবে। নয়তো এই মৌনবউয়ের শয়তানি মাথার সাথে আমি পেরেই উঠি না। আমি খুব নম্র ভদ্র ভালো মেয়ে তো, তাই। রোজ নাটকীয় ভঙ্গিতে বলল। মৌনতার ভ্রুযুগল টান টান হয়ে গেল। সে সুর টেনে বলল, খুব নম্রভদ্র ভালো মেয়ে তুমি ননদিনী। তোমার কাছে তো ইবলিশও হার মেনে যায় শয়তানিতে। মৌনবউ, মুখ বন্ধ করো। রোজ চোখ করম করে শাসিয়ে বলল। মৌনতা জিভ বের করে ব্যঙ্গ করে পা বাড়ায় সিঁড়ির দিকে। রোজ তেতে উঠে তার পিছু নেয়। রূপকথা ম্লান হাসলো দুজনার দুষ্টামি দেখে। সে ফোন দেওয়ার জন্য ফোনটা খুললে বিভ্রান্ত হয়ে পড়ল কি করবে এটা ভেবে। সে কখনো স্মার্টফোন ব্যবহার করেনি, এই বিষয়ে সে কিছুই জানে না। রূপকথা নিরুপায় এদিক ওদিক তাকাতে লাগলো। মৌনতা আর রোজ উপরে যাচ্ছে, সে কি পিছু ডাকবে? সে পিছু ডাকার উদ্দেশ্যে গেলেও দেখলো গতকালকে সেই বিড়াল চোখে সুন্দর ছেলেটি সিঁড়ি বেয়ে নামছে। ছেলেটিকে সে চিনে নেয়, তপবন শিকদারের আরেক রূপ যে। রোজ মৌনতা ততক্ষণে উপরে উঠে গেছে, তাই সে বাধ্য হয়ে তানসানেরই শরণাপন্ন হয়। ইতস্ততার সাথে ডেকে ওঠে, শুনছো? ব্যাকইয়ার্ডে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ানো তানসান ফিরে তাকায় কারোর ডাকে। গম্ভীর চোখ মুখ আরো গম্ভীর হয়ে গেল রূপকথাকে দেখে। থমথমে মুখে বলল, বলুন। রূপকথা এগিয়ে যায় ফোনটি নিয়ে। ফোনটি দেখে বলল, আমি একটা ফোন করব আমার বাড়িতে, কিন্তু আমি তো এই ফোন চালাতে পারি না। তুমি কি আমায় একটু সাহায্য করবে? তানসান কোনরূপ বিরক্তি না করে ফোনটি নিয়ে নেয়। ডায়াল প্যাড বের করে বলল, নাম্বার বলুন। রূপকথা নাম্বার বললে তানসান সেটা উঠিয়ে সেভ করে দিল। অতঃপর কল দিয়ে সেটি রূপকথা দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে নাম্বার সেভ করে দিয়েছি আমি। কল দিতে দেরি হলে এখানে ঢুকে এই নাম্বার ক্লিক করলে কল চলে যাবে। রূপকথা কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, ধন্যবাদ। পরপরই সাগ্রহে শুধায়, তোমার নাম কি?
তবে তার আগ্রহ মিলিয়ে গেল ছেলেটির জবাব না দিয়ে সেখান থেকে চলে যেতে। রূপকথার চঞ্চলতা মিয়ে গেল ছেলেটির কাছ থেকে পাওয়া উপেক্ষায়। পরিস্থিতি আরেকবার দেখিয়ে দেয় তার অবস্থান আর প্রাপ্য। একজন সৎ মা তো এর থেকে উত্তম ব্যবহার আশা করে না। রূপকথা ম্লান হাসল। পর্ব 7। কি হলো নতুন ভাবিজান, আপনি ওইখানে দাঁড়াইয়া আছেন কেন? জবার প্রশ্নে রূপকথা তাকে ফোনটা দেখিয়ে বলল, আমি ফোন ব্যবহার করতে পারছিলাম না আপা, একটু ও বুঝিয়ে দিয়েছে। জবার হেঁটে যাওয়া তানশানকে দেখে শুধায়, কে তানশান বাবাই? রূপকথা কিয়ৎকাল বোঝার চেষ্টা করলো জবা কার কথা বলছে। বুঝলো এই ছেলেটির নামই তানশান। সে বলল, জি। আপনার সাথে কথা বলছে? খারাপ ব্যবহার করে নাই? রূপকথা অপ্রস্তুত হয়, নাবোধক মাথা নেড়ে বলল, না, ও খুব ভালো ছেলে, আমার সাহায্য করেছে। যাক শান্তি। আমি আরো কালকে থেকে ভাবতেছিলাম তানশান বাবাই কেমন না কেমন করে। আমগো তানশান বাবা খুব ভালো ছেলে, দেখতে হইব না কার ছেলে, তপন ভাইজানের ছেলে, যে সবাইকে আদব কায়দা শিখাইয়া বেড়ায়। তার ছেলে কোনোদিন বেয়াদবি করতেই পারে না। আমি অনেক খুশি হয়েছি ভাবি। আপনার বয়স হয়েছে নাকি সংসার বাচ্চা কাচ্চা সামলানোর? তার মধ্যে যদি আবার দুর্ব্যবহার সহ্য করতে হইতো তবে কষ্টের সীমা থাকতো না। সবাই তো আর এমন মানুষদের ভালো চোখে দেখে না। জবা প্রফুল্ল হেসে বলল। রূপকথা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, অবুঝ কণ্ঠে বলল, কেমন মানুষ আপা? এই যে সৎ মা। জবা চঞ্চল কণ্ঠে বলেও মিয়ে গেল। পর মুহূর্তে বোকাশোকা কণ্ঠে বলল, আপনি কষ্ট পাইয়েন না ভাবি, আমি আর কি কথার কথা বলছি। আমগো তানশান বাবাই অমন না। জবার কথার প্রেক্ষিতে রূপকথা মলিন হাসলো। সত্য তিতকুটে হলেও সত্যিই হয়। আর সত্যি এটাই সে সৎমা। এই সমাজে সৎমায়ের জীবন মোটেও সহজ নয়, সে বোঝে। জবা চলে যেতেই মায়ের নাম্বারে কয়েকবার ফোন দেয় রূপকথা, কিন্তু কেউ ফোন তুলল না। রিং হয় কিন্তু রিসিভ হয় না। রূপকথার অন্তঃস্থলে ভয় জেঁকে বসলো। শরীর ঘেমে উঠল কুচিন্তায়। তাকে তো নিরাপদে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা দুজন কেমন আছে? আদৌ কি সুস্থ আছে? কাছারি ঘরের ময়লা আবর্জনা প্রায় অনেকাংশে পরিষ্কার করা শেষ। তখন নীলিমা আঁচলে ঘাম মুছে পিড়িতে বসে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। তখনই শিকদার বাড়ির একজন কাজের মেয়ে ছুটে আসলো তার কাছে। নানা অঙ্গভঙ্গি করে বলতে লাগলো, ও রূপকথার মা, তাজা খবর কি শুনিস? তোমাকে বাড়ি তো পুইরা ছাই হইয়া গেছে। নীলিমা মৃদু চমকালো, আতঙ্কে জর্জরিত কণ্ঠে শুধায়, কি বলো? সব পুড়ে ছাই হয়ে গিয়েছে? হ, একটা কিছুর টিকিও পাইবা না। কি ঝামেলা বাঁধাইছ দেখিস? তোমাকে মারতে চাই এখন। হাতের কাছে পাইলে তোমাদের 3 মাইয়ার খবর আসিল। ভাবো তো, আজকে রাতটা ওই বাড়িতে থাকলে তোমাদের 3 মেয়ের কি হইতো? মাইয়ারে বিয়া দেওয়ার সিদ্ধান্ত তোমার সঠিক সিদ্ধান্ত ছিল। নয়তো যেই মাইয়াগো ভালো থাকার জন্য এত কিছু করো, সেই মাইয়াগোই তুমি খুইয়ে ফেলতা। এখন কি কানবা আর মাইয়া বিয়া দেওয়ার সুখে? মেয়েটি রসিয়ে রসিয়ে বলল, এগুলো কি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা? আমিনা, মিন্টু গজা তো নাও করতে পারে এমনটা। আগে তো এমন কিছু করেনি। কি বলো দুর্ঘটনা? আশেপাশের অনেকে দেখিছে মিন্টু গজাদের ওইখানে বৈশা মাতলামি করতে। নীলিমা জবাব দেয় না, শুকনো ঢোক গেল সে। মেয়েকে বিয়ে দেওয়া তার কাছে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্তই লাগছে, কিন্তু এর পরিণতি কি? তাদের তো এখানে থাকা এখন বিপজ্জনক। শিকদার বাড়ির এই এরিয়ার ভিতরে ঢুকে তো তাদের কেউ কিছু করতে পারবে না, কিন্তু বের হলে জৈবিক চাহিদার কারণে তো তাকে বের হতেই হবে। কিন্তু যদি গজা মিন্টুদের সামনে পড়ে তবে তাকে তো জানে মেরে ফেলবে। আম্মা, আম্মা, কেউ ফোন দিয়েছিল, আম্মা ধরো। সুপ্তারার কথায় নীলিমা স্থবিরতা ভেঙে তড়িৎ গতিতে ফোন কেড়ে নেয়। নিশ্চয়ই রূপকথার ওখান থেকে ফোন দিয়েছে। বুক জুড়ে উচ্ছ্বাস নেমে আসলো। কেমন আছে তার মেয়েটা? মাকে ছাড়া তার একটা রাত কেমন কাটলো? একটা রাত মেয়ের থেকে এর দূরত্বে কলিজা শুকিয়ে গিয়েছে তার। মেয়ের একটু কণ্ঠ শুনলে কলিজাটা একটু ঠান্ডা হবে। নীলিমা কল ব্যাক করলো এবং সাথে সাথেই রিসিভ হলো। অপর পাশ থেকে ভেসে আসলো উদ্বিগ্ন কণ্ঠস্বর, আম্মা, আম্মা তুমি কি ঠিক আছো? নীলিমার শুকনো মুখটিতে প্রাণবন্ত হাসি ফুটে উঠল মেয়ের কণ্ঠে। মাতৃস্নেহের সাথে বলল, ভালো আছি রে মা, তুই কেমন আছিস? তোর কি ওখানে কোনো সমস্যা হচ্ছে? কথা কষ্ট হচ্ছে? মায়ের কণ্ঠে রূপকথার মাথা থেকে একরাশ চিন্তারা বিলীন হয়ে গেল। উদ্বিগ্নতা সামলে থমথমে মুখে বলল, গোটা বিয়েটাই তো আমার জন্য একটা সমস্যা আম্মা। তুমি যখন সেই সমস্যার কথা চিন্তা করনি, তবে বিয়ের পরে সমস্যার কথাও চিন্তা করার দরকার নেই। ভালো আছি আমি, এই সমস্যা কষ্ট নিয়েই ভালো আছি।
এটাই তো এখন আমার জীবনের মানে। নীলিমার মুখটা আবারও শুকনো হয়ে গেল। ম্লান কণ্ঠে সুধায়, মায়ের উপর অভিমান কমেনি? মায়ের ওপর অভিমান করে কি করে আম্মা? অভিমান করলে তো আর আমি ফোন দিতাম না। নীলিমা মৃদু হাসলো, ম্লান কণ্ঠে বলল, হয়তো আজ সংসার জীবনটাকে কষ্ট সমস্যা মনে হবে, কিন্তু আমি জানি আমার কথা সুখ খুঁজে নেবে এই সমস্যার মাঝে থেকেই। সেদিন আমি হাসবো তোর সুখ দেখে। মায়ের দোয়া সব সময় আছে তোর সাথে। রূপকথা উষ্ণ নিঃশ্বাস ফেলে সুধায়, সুপ্তারা কেমন আছে? আপাকে ছাড়া আমি ঘুমাবো কি করে? এই কথা জপতে জপতে গতকাল রাত থেকে বিছানায় গড়াগড়ি করছে আর ঘুমাচ্ছে। বলেই হেসে উঠল নীলিমা। ওই লোকগুলো তোমাদের কিছু করেনি তো আম্মা? নীলিমা ম্লান হেসে মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, এগুলো নিয়ে আর চিন্তা করিস না। ওই লোকগুলো এখন আর কিছু করতে পারবে না আমাদের। শিকদার বাড়ির দেয়াল টপকে আমাদের ক্ষতি করার সাধ্য কারণ নেই। আর শিকদার বাড়ি বাইরে বের হলে? রূপকথা তৎক্ষণাৎ প্রশ্নে নীলিমা নীরবতায় আচ্ছন্ন হয়। এই প্রশ্নের জবাব যে অনিশ্চিত। দুপুরের খাবার টেবিলে শাশুড়ি, ননদ, যা আর তানশান ব্যতীত কেউ খেতে আসলো না। সকলে নিজ নিজ কর্মে ব্যস্ত থাকায় নির্জনা বেগমের নিয়ম অসম্পূর্ণ থেকে গেল। সে আদেশ করলেন, পরিবারের সকল সদস্য যখন একসাথে হবে তখন আবারই আয়োজন হবে। মৌনতা অসন্তোষ প্রকাশ করলেও করার কিছু থাকে না। সে দেখেছে মেয়েটাকে রান্না করতে ঠিক কতটা হিমশিম খেতে হয়েছে। সে নম্র স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।